হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তো তোমাদের কাছে আরেকটা সেশন নিয়ে আমরা চলে এসেছি। ঠিক সেশন বলবো না, খুবই আনফর্চুনেট একটা আমি ইভেন্ট বলবো, যেটা আমাদের উত্তরপ্রদেশের সাম্ভাল ডিস্ট্রিক্টে ঘটেছে। যে বাবরি মসজিদ, রাম মন্দির, কাশী বিশ্বনাথের পরে আমাদের হিন্দু এবং মুসলিম যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যে কিন্তু আরেকটা রিলিজিয়াস ভায়োলেন্স দেখা গেছে, আরেকটা কমিউনাল রায়েট দেখা গেছে। এবং এতে ইতিমধ্যেই তোমরা যদি দেখো যে 5 জন কিন্তু প্রাণ হারিয়েছে, 20 থেকে 30 জন লোকাল এবং পুলিশ পার্সোনাল কিন্তু আহত। তারা কিন্তু খুবই একটা মর্মান্তিক সিচুয়েশনে রয়েছে। এবং এই সাম্ভাল ডিস্ট্রিক্টে কিন্তু পুরোপুরি ইন্টারনেট কাট অফ করে দেওয়া হয়েছে, 144 ধারা কিন্তু জারি করা হয়েছে এবং একটা কমিটি গঠন করা হয়েছে। এই যে এত বড় একটা ভায়োলেন্স, একটা লার্জ স্কেলে একটা ভায়োলেন্স এমন একটা জায়গায় যেখানে কিন্তু হিন্দু এবং মুসলিমরা সমান সংখ্যক লোক কিন্তু থাকে। তো এই যে ভায়োলেন্সটা বা এই যে কমিউনাল রায়েটটা, এটা কিসের ওপর ভিত্তি করে, কি থেকে এই আঁচটা ছড়ালো, এবং আজকে 2024-এ শেষের দিকে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের এটা অন্তত বলতে পারি যে এই আঁচটা কিন্তু খুব একটা থামানো সোজা হবে না। তার কারণ এটা কিন্তু আবারও একটা মন্দির এবং মসজিদকে কেন্দ্র করে। আমি আগে সবার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এইখানে আমাদের উদ্দেশ্য একদমই না কোনো রিলিজিয়াস কমিউনিটিকে হার্ট করা বা যে প্লেসেস অফ ওয়ার্শিপগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে কোনো রকম সেন্টিমেন্টাল কমেন্ট করা। এখানে আমরা শুধুমাত্র ব্রিফলি কি ঘটেছে এবং কেন এত বড় মর্মান্তিক সিচুয়েশন হলো, যেখানে এতগুলো লোক, এতগুলো প্রাণ কিন্তু আজকে প্রাণ হারিয়েছে, এতগুলো লাইফস কিন্তু আমাদের লস্ট হয়েছে। তো এই জিনিসটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তাহলে ইতিমধ্যে আমি যেটা বললাম যে 5 জন কিন্তু অলরেডি প্রাণ হারিয়েছে এবং 20 জনের থেকেও লোকাল এবং পুলিশম্যান কিন্তু সিরিয়াসলি ইনজয়ার্ড হয়েছে এই কমিউনাল রায়েটে বা এই ভায়োলেন্ট ক্ল্যাশে। আচ্ছা, এটা কিসের ওপরে ভিত্তি করে হয়েছে সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই সাম্ভাল ডিস্ট্রিক্টে কিন্তু খুবই পুরনো, খুবই বিখ্যাত প্রখ্যাত কিন্তু একটা মসজিদ আছে, যার নাম হচ্ছে শাহী জামা মসজিদ। শাহী জামা মসজিদ। এবং এই মসজিদটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেই সময়কার ব্রিটিশ ইন্ডিয়ান সরকার এটিকে কিন্তু একটি অ্যাক্টের মধ্যে আনে, সেটি হচ্ছে এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904। এবং পরবর্তীকালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এটিকে একটা সেন্ট্রালি প্রোটেক্টেড মনুমেন্ট বলে ঘোষণা করে, তার মানে আমাদের যে বিখ্যাত যে প্লেসেস অফ ওয়ার্শিপ গুলো রয়েছে সেগুলো কিন্তু সেন্ট্রালি প্রোটেক্টেড, মানে কেন্দ্রীয় সরকার দ্বারা সংরক্ষিত, কেন্দ্রীয় সরকার দ্বারা সেটি কিন্তু প্রোটেক্টেড, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেড। তো এই যে জামা মসজিদ যেটা রয়েছে সেটাকে কেন্দ্র করে এই যে দুটো গোষ্ঠীর মধ্যে ভায়োলেন্স দেখা যাচ্ছে। এবং তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু এটা নিয়েও বিজেপি এবং সমাজবাদী পার্টি তাদের দুজনার মধ্যেই কিন্তু একটা বলতে পারো যে কাদা ছোড়াছুড়ি কিন্তু শুরু হয়ে গেছে যে কে এটার জন্য দায়ী। তাহলে আমরা আগে একটুখানি বিশেষ করে ফ্যাক্টসটা দেখে নিই যে কি করে এই ক্ল্যাশটা বা ভায়োলেন্সটা শুরু হলো। তাহলে আমি যেটাই বললাম যে এটা কিন্তু একটা কোর্ট অর্ডার, একটা কোর্ট অর্ডারের এগেনস্টে কিন্তু এই যে শাহী জামা মসজিদ যে ক্ল্যাশ সেটা কিন্তু শুরু হয়েছে। আমি একটুখানি তোমাদের জাস্ট হিস্ট্রিটা বলি, তারপরে আমি আরো ডিটেলসে যাব। তো কি হয়েছে যে এই যে মুঘল এরাতে যেটা শাহী জামা মসজিদ ক্রিয়েট করা হয়েছিল, তো এইটিকে বলা হচ্ছে মানে কিছু লোক সেই লোকাল কোর্টে, সাম্ভালের যে লোকাল কোর্ট রয়েছে সেখানে একটা পিটিশন দায়ের করে যে এই যে শাহী জামা মসজিদ রয়েছে সেটি কিন্তু একটা হিন্দু টেম্পলের ওপরে বানানো, একটা যে হিন্দু টেম্পল রয়েছে সেই ধাঁচার ওপরে কিন্তু এটা বানানো হয়েছে। বলা হয় যে 16 সেঞ্চুরিতে যখন বাবর রুল করত, সেই বাবরের সময় এই হিন্দু টেম্পলকে ভেঙে ফেলা হয় এবং এই হিন্দু টেম্পলের ওপরেই কিন্তু এই যে শাহী জামা মসজিদ, তার যে স্ট্রাকচার, তার যে ধাঁচ, সেটি কিন্তু বানানো হয়। তো এই যে লোকাল কোর্ট রয়েছে সাম্ভালে, তারা কিন্তু অর্ডারও দেয় যে একটা আর্কিওলজিক্যাল সার্ভে হবে এবং সার্ভে করে দেখা হবে যে এই পিটিশনটা কতটা সত্যতা আছে, যে কোনো মন্দিরের কোনো ধাঁচা বা মন্দিরের কোনো ডেকোরেশন এখানে আছে কিনা। তো প্রথম যে সার্ভে সেটা ঠিকঠাক করে হয়েছিল, কিন্তু দ্বিতীয় যে সার্ভে যেটা নভেম্বর 24 তারিখে হয় সেখানেই কিন্তু এই ক্ল্যাশটা হয় এবং ক্ল্যাশটার উত্তেজনা বা ক্ল্যাশটার যে আঁচ সেটা এতটাই ছিল, সেখানে কিন্তু স্টোন পেটলিং হয়, মানে পাথর ছোড়া হয়,
সাথে সাথে কিন্তু যে বলা হচ্ছে যে ফায়ারিংও করা হয় এবং পুলিশ রিটালিয়েট করতে গিয়েও কিন্তু তারাও কিন্তু লাঠিচার্জ করে এবং এই যে পুরো জিনিসটা এতটাই ছড়িয়ে যায় সেখানে কিন্তু আমরা দুটো গোষ্ঠীর মধ্যে একটা মর্মান্তিক ভয়ানক কিন্তু আমরা ক্ল্যাশ দেখতে পারি। তাহলে এটা কিভাবে হয়েছিল বা কেন এর প্রেক্ষাপটটা তোমাদেরকে একটুখানি বলি। তাহলে এই যে আমি বলছি যে পিটিশন ফাইল করা হয়েছিল যে এটা আগে একটা মন্দির ছিল, এই মন্দিরের ওপরে এই যে মসজিদ সেটিকে ক্রিয়েট করা হয়েছে। তাহলে একটুখানি তোমাদেরকে বলি যে 8 পিটিশনার্স তারা সম্ভাল কোর্টে একটা পিটিশন ফাইল করে এবং এই পিটিশনের মধ্যে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি তার নাম হচ্ছে অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন। তোমরা হয়তো এনাকে চেনো, আমাদের যে জ্ঞানবাপী মস্ক বা কাশী বিদ্যাপীঠ নিয়েও কাশী বিশ্বনাথ নিয়েও যে ডিসপিউট চলছে সেটাও কিন্তু ইনি চালাচ্ছেন, এনার নেতৃত্বেই কিন্তু এটি চলছে। তো এই যে 8 জন যে লোক তারা কিন্তু পিটিশন করে এই যে শাহী জামা মসজিদ, এর আগের কি নাম ছিল? এর আগের নাম ছিল হরিহর টেম্পল। কি নাম ছিল? হরিহর টেম্পল। এবং এই যে হরিহর টেম্পলটা কিন্তু রিলিজিয়ান দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র কিন্তু আমার মুসলিমদের দিক দিয়ে বলছি না, হিন্দুদের দিক দিয়েও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তার কারণ বলা হয় যে লর্ড বিষ্ণুর যে লাস্ট অবতার মানে কলকি, এই কলকি কিন্তু এই যে মন্দির রয়েছে মানে হরিহর টেম্পল রয়েছে সেখানেই তিনি অবস্থান করতেন এবং ফিউচারে যখন কলিযুগ আসবে বা কলিযুগ হয়তো এসে গেছে, তোমরা জানো যে এর ভিত্তিতে একটা বইও ক্রিয়েট করা হয়েছে কলকি। তো যখন কলিযুগ তার একদম চরম সীমায় পৌঁছে যাবে তো কলকি অবতার নিজের যে ইনকারনেশন যে ফর্ম সেটা কিন্তু এই মন্দির বা এই জায়গাতেই তিনি কিন্তু আনবেন। তো এর পরিপ্রেক্ষিতে 8 জন মিলে কিন্তু একটা পিটিশন দায়ের করে সম্ভালের একটা লোকাল কোর্টে যে এটিকে খতিয়ে দেখা হোক যে এই যে জামা মসজিদ রয়েছে এই জামা মসজিদের ধাঁচার মধ্যেই আগে টেম্পল ছিল কি না। তো এর ভিত্তিতে কিন্তু একটা পিটিশন দায়ের করা হয়। এটাও কিন্তু বলা হচ্ছে যে এই পিটিশনে কিন্তু এটাও বলা হয় যে 1526 এডিতে মানে 16 সেঞ্চুরিতে বাবরের একজন সেনাপতি যার নাম হচ্ছে হিন্দু বেগ, তিনি কিন্তু এই যে হরিহর টেম্পলকে ডেমোলিশ করেন এবং হরিহর টেম্পল ডেমোলিশনের পরে এইখানেই কিন্তু এই যে মস্ক বা এই যে মসজিদ সেটি কিন্তু বানানো হয় এবং এই পিটিশনে দাবি করা হয় যে এটা কিন্তু আমাদের একটাই স্থান মানে একটাই ধর্মীয় স্থান যেটা কিন্তু লর্ড বিষ্ণুর যে লাস্ট অবতার কলকি সেটাকে সেখানে পুজো করা হয় এবং কলকি ভগবান যখন কলিযুগের শেষে আসবে তখন কিন্তু এই জায়গাতেই আসবে। এই নিরিখে টেম্পলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হিন্দুদের কাছে। এবার আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিই যে পিটিশনটা আর কি বলে। পিটিশন কিন্তু গভর্নমেন্টকেও কিন্তু ছাড়ে না, গভর্নমেন্টকেও বলে যে গভর্নমেন্ট কিন্তু ফেল্ড। তার কারণটা কি? তার কারণ আমাদের এনশিয়েন্ট মনুমেন্ট অ্যাক্ট পরবর্তীকালে কিন্তু পাল্টানো হয় 1958-এ। সেখানে কিন্তু বলা হয় যে প্লেসেস অফ ওয়ার্শিপ গুলো সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেড মানে কেন্দ্রীয় সরকার দ্বারা সংরক্ষিত সেইখানের লোকেদের কিন্তু রাইট টু অ্যাক্সেস আছে এটা জানার যে সেই মস্ক বা সেই টেম্পলের কি হিস্ট্রি, সেই মস্ক বা টেম্পলের কি স্ট্রাকচার করা হয়েছে বা সেই মস্ক বা টেম্পলের যে লোকেশন রয়েছে তার এনশিয়েন্ট হিস্ট্রি কি আছে এটা কিন্তু জানার অধিকার রয়েছে এবং এই জানার অধিকারের ভিত্তিতেই কিন্তু এই পিটিশনটা দায়ের করা হয় যেখানে বলা হয় যে একমাত্র ভারতে কিন্তু একটাই টেম্পল রয়েছে বা হয়তো হবে যেই টেম্পলটা কিন্তু পুরোপুরি লর্ড কলকিকে বা বিষ্ণুর যে অবতার সেটাকে কিন্তু ডেডিকেট করে করা হয়েছে এবং 16 সেঞ্চুরিতে এই 16 সেঞ্চুরিতে বাবর এই যে জায়গাটা রয়েছে এই যে টেম্পল রয়েছে সেটাকে ডেমোলিশ করেছে এবং ডেমোলিশ করে কিন্তু এই যে শাহী জামা মসজিদ মস্ক এটি কিন্তু বানানো হয়েছে। অনেক দিন ধরেই কিন্তু দুটো গোষ্ঠীর মধ্যে এই ঝামেলাটা কিন্তু চলছিল। তো এই যে 8 জন যারা পিটিশন দায়ের করে যে এইখানে একটা টেম্পল আগে ছিল পরবর্তীকালে এটিকে ভেঙে গুড়িয়ে একটা মসজিদ একটা মস্ক করা হয়, তার একটা কিন্তু সার্ভে করা উচিত, তার একটা আর্কিওলজিক্যাল বা হিস্টোরিক্যাল সার্ভে করে খতিয়ে দেখা উচিত যে এই ধাঁচার নিচে কি রয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই 8 জন মিলে একটা কেস করে। এবার ভায়োলেন্সটা কি করে হয়, ভায়োলেন্সটা কি করে ব্রেক হয়। তো 19শে নভেম্বর যখন এই কেসটা করা হয় তখন সেই যে লোকাল সম্ভালের কোর্ট রয়েছে তারা অর্ডার দেয় যে অবশ্যই এই যে মনুমেন্ট অ্যান্ড সাইটস অ্যাক্ট রয়েছে 1958 তার ভিত্তিতে কিন্তু
মানুষের জানার অধিকার রয়েছে, রাইট টু অ্যাক্সেস বা রাইট টু ইনফরমেশনের অধিকার কিন্তু রয়েছে। এবং অবশ্যই সমস্ত ধর্মীয় লোকেদের কিন্তু এটা জানা উচিত যে যদি কোনো রকমের কেস করা হয় তাহলে তার ভিত্তিতে সেই মস্কের নিচে কি আছে বা সেই জায়গাটার এনশিয়েন্ট হিস্ট্রি কি রয়েছে এটা কিন্তু জানার অধিকার আছে। তার ভিত্তিতে যে লোকাল কোর্ট রয়েছে তারা দুটো সার্ভের অর্ডার দেয়। প্রথম যে সার্ভের অর্ডারটা আসে সেটি কিন্তু 19 তারিখ আসে। এই 19 তারিখ সার্ভেটা খুবই শান্তিপূর্ণ ভাবে হলেও 24 তারিখ যখন সেকেন্ড সার্ভে করা হয় তখন যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু বলে যে সার্ভে টিমের সাথে সাথে চ্যান্টিং শুরু করা হয়, আশেপাশের বাড়ি থেকে স্টোন পেল্ট ঢিল ছোড়া হয়, পাথর কিন্তু ছোড়া হয়, এবং অনেকে কিন্তু এটাও বলে যে যারা প্রোটেস্টার্স ছিল তাদের মধ্যে অনেকে গুলি চালিয়েছে। এবং এই যে আঁচ সেটা বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে যারা প্রোটেস্টার্স রয়েছে তারা কিন্তু পুলিশ ভেহিকল বা আমাদের যে পাবলিক যে সরকারি ভেহিকল গুলো রয়েছে সেইগুলোকে জ্বালাতে শুরু করে, পুলিশের ওপরে কিন্তু স্টোন পেটেল করে, এবং এর যে ধাঁচ সেটা কিন্তু আর আয়ত্তার মধ্যে থাকে না, ভায়োলেন্সের আঁচ এতটাই বেড়ে যায়। তো পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে পুলিশও কিন্তু রেসপন্ড করে, এবং পুলিশ কিন্তু রেসপন্ডে টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ কিন্তু করে যাতে যে মব রয়েছে, যে ক্রাউড রয়েছে সেটা যেন ছড়িয়ে যেতে পারে, সেটা যেন ডিসপার্সড হতে পারে। তো এই যে ভায়োলেন্সের ভিত্তিতে দুদিন কিন্তু সম্পূর্ণভাবে ভায়োলেন্স চলে। তোমরা জাস্ট একবার ক্যালকুলেট করে দেখো যে একটা ডিস্ট্রিক্ট, ছোট্ট একটা জায়গা যেখানে ইকুয়াল ভাবে হিন্দু মুসলিম পপুলেশন রয়েছে, সেইখানে যদি কোনো কমিউনাল ক্ল্যাশ হয়, যদি কোনো কমিউনাল রায়ট হয়, তাহলে সেই জায়গাটার কি অবস্থা হতে পারে। এবং সেটাই কিন্তু খুবই আনফরচুনেট, দুর্ভাগ্যজনক যে এটাই কিন্তু এখানে হয়েছে, যেখানে দুটো গোষ্ঠীর মধ্যে ক্ল্যাশে যারা ইনোসেন্ট পিপল তারাই কিন্তু এই ক্ল্যাশে হতাহত হয় এবং মারাও কিন্তু যায়। এবার আমি একটুখানি তোমাদের মুসলিম সাইডটা কি আছে সেটা আমি বলি। তো যারা আর কি এই জামা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তারা যে একটাকে তুলে আনে সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ওয়ারশিপ অ্যাক্ট 1991। আচ্ছা, এই ওয়ারশিপ অ্যাক্টে 1991 যেটা পরবর্তীকালে পাস করা হয় বাবরি মসজিদ ডেমোলিশনের পরে, সেখানে কিন্তু ভারত সরকার এটা সম্পূর্ণভাবে বলে দেয় যে 1947 এর পরে সেটা যে কোনো রিলিজিয়াস প্লেস হোক না কেন, সেটা মন্দির হোক না কেন, মসজিদ হোক না কেন, চার্চ হোক না কেন, সেটা কিন্তু আর পাল্টানো হবে না, সেটা যেরকম আছে সেরকমই থাকবে। হ্যাঁ, একটাই এক্সেপশন, সেই এক্সেপশনটা তোমরা বুঝতেই পারছো, সেই এক্সেপশনটা হচ্ছে বাবরি মসজিদ বা এখন যেখানে আমাদের রাম জন্মভূমি কিন্তু রয়েছে বা রাম মন্দির কিন্তু যেখানে আমাদের রয়েছে। তো এই কিন্তু একটা এক্সেপশন ছিল। তো যারা মুসলিম কমিউনিটি রয়েছে তারা কিন্তু এটি দাবি করে, এবং মুসলিম কমিউনিটির মধ্যে তোমাদের বলে দিই যে সমাজবাদী পার্টির কিন্তু এখানে এমপি রয়েছে সাম্ভালে, যার নাম জিয়াউর রহমান বেগ। তিনি কি বলেন, তিনি কিন্তু এটা বলেন যে আউটসাইড ইন্টারফিয়ারেন্স করা হয়েছে, তার মানে সাম্ভাল ডিস্ট্রিক্টের কোনো লোক না, আউটসাইড লোকেদেরকে আনা হয় এবং এরকম একটা ক্রিয়েট করা হয় যেখানে দুটো গোষ্ঠীর মধ্যে ভায়োলেন্স হওয়া কিন্তু সম্ভাব্য বা হতোই, অতঃপর কিন্তু ছিল, এটা হতোই। এবং এখানে তারা কিন্তু এই ওয়ারশিপ অ্যাক্ট 1991টাকে মেনশন করছে, যেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের আইন রয়েছে ভারত স্বাধীনতার পরে কোনো প্লেসেস অফ ওয়ারশিপকে কিন্তু আর পাল্টানো যাবে না, আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, একটাই এক্সেপশন তোমাদের বারবার বলছি, সেটা হচ্ছে 1991-এ বাবরি মসজিদের এই বাবরি মসজিদ এবং রাম মন্দিরের জায়গাটা ছাড়া। তো এই কেসটা কিন্তু করা হয়, এবং পরবর্তীকালে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ভায়োলেন্সের যে আঁচটা বা ভায়োলেন্সের যে আমাদের যে ইন্টেন্সিটিটা এতটাই হয়ে যায়, যেখানে কিন্তু আমরা দেখতে পারি যে শুধুমাত্র পুলিশ ক্ল্যাশ করছে না, দুটো গোষ্ঠীর লোকেরা কিন্তু এখানে ক্ল্যাশ করছে। এবং ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করে দেওয়া হয়েছে। প্রায় পুলিশ 2750 আননেমড পিপলের বিরুদ্ধে কিন্তু ভায়োলেশন আনে, এনএসএ অ্যাক্টে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। তার সাথে সাথে পুরো জায়গাটায় যিনি ডেপুটি কালেক্টর রয়েছেন তিনি কিন্তু একটা ইনভেস্টিগেশন লঞ্চ করেছেন। এখনো অব্দি ইন্টারনেট কিন্তু অ্যাক্সেস এই জায়গাতে আসেনি, এখনো অব্দি 144 ধারা জারি করেছে। এবং এটা কিন্তু আবার সাম্বালের যে লোকাল কোর্ট রয়েছে তারা কিন্তু অর্ডার দিয়েছে যে আনটিল ফার্দার নোটিস এই যে শাহী জামা মসজিদ যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না আনটিল ফার্দার নোটিস। ইতিমধ্যে কিন্তু পলিটিক্যাল যে গেম রয়েছে বা পলিটিক্যাল যে একটা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা জানো যে ইউপিতে 2024-এ যে লোকসভা ইলেকশন ছিল সেখানে কিন্তু সমাজবাদী পার্টির অনেক এমপি জিতেছে। তো এই সমাজবাদী পার্টির বিশেষ করে অখিলেশ যাদব এবং তার যারা
সমর্থক রয়েছে তারা কিন্তু এটা দাবি করে যে এটা হচ্ছে বিজেপির একটা এজেন্ডা, বিজেপি উত্তরপ্রদেশে এরকম করে হেরে গেছে, তা এই বদলাটা নেওয়ার জন্যই কিন্তু এই যে কমিউনাল রায়ট বা রিলিজিয়াস ভায়োলেন্স এটা কিন্তু করছে। এবং বিজেপি কিন্তু অপরদিকে বলছে যে এই যে আঁচটা কিন্তু খুব ইজিলি সামলানো যেত যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক করে হ্যান্ডেল করতে দেয়া হতো। এখানে যোগীজি যিনি সিএম রয়েছেন তিনি কিন্তু একটা কমেন্ট করেছেন, বা তার যে পলিটিক্যাল পার্টি রয়েছে তারা কিন্তু একটা কমেন্ট করেছেন যে এখানে এমপিদের কিন্তু পূর্ণ সহায়তা আমরা পাইনি এবং এই মামলাটা কিন্তু এতটাও স্প্রেড করা উচিত ছিল না, এতটা স্প্রেড হয়েছে, এটা কিন্তু খুবই একটা আনফরচুনেট একটা ইভেন্ট। তো এই হচ্ছে কিন্তু সাম্ভালের মেন জিনিসটা, যে সাম্ভালে যেটা হয়েছে খুবই আনফরচুনেট, খুবই মর্মান্তিক, এবং আমাদের কিন্তু ইতিমধ্যে এটাকে মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্টাল ইস্যু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট নাকি এই প্লেসেস অফ রিলিজিয়াস ওয়ার্শিপ বা প্লেসেস অফ কমিউনাল যে ভায়োলেন্স গুলোকে একটুখানি মাথাচাড়া দেওয়া, এইগুলো গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমি আর কিছু আর বলতে চাই না, এটা আমি তোমাদের উপরে ছাড়লাম, কমেন্ট সেকশনের উপরে ছাড়লাম। তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও যে এই যে ক্ল্যাশটা হয়েছে এটা কি আটকানো যেত না, বা এই ক্ল্যাশটা কি আমাদের 2024-এ দাঁড়িয়ে এতটাই গুরুত্বপূর্ণ যেখানে 5টা নিরীহ প্রাণ গেল এবং আরো জানি না যে কত প্রাণ যাবে। তো এই পর্যন্তই আমাদের এই সেশনটা ছিল, একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করা। আশা করি তোমরা ইনফরমেশনটা পেলে, ভিডিওটা ভালো লাগলো এবং তোমাদের পূর্ণ ওপিনিয়ন কিন্তু আমরা কমেন্ট সেকশনে চাই। থ্যাংক ইউ।